হেরেও ইস্তফা দিতে নারাজ মমতা। মমতা যদি ইস্তফা দিতে না চান তাহলে রাজ্যের প্রশাসন কোন পথে এগোবে? সরাসরি মুখ্যমন্ত্রীকে বরখাস্ত না করে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নির্দেশ দিতে পারেন। এদিকে গণনা কেন্দ্রে ধাক্কাধাক্কি মারধর, রিপোর্ট দিয়ে মমতার অভিযোগ করালো নির্বাচন কমিশন। যে সরকারে আসছেন তাকে অবশ্যই স্বাগত জানিয়ে আগামী বছরগুলোতে যাতে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটাই চাইছেন মানুষ। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে পালাবদল অনেক আগেই হয়ে গিয়েছে, এখন মন্ত্রিসভা গঠনের পরিস্থিতি চলছে, কিন্তু কি মুশকিল, ঘট নাড়িয়ে সুতো কাটা হয়ে যাওয়ার পর ঠাকুর বলছে আমি এবার যাব না। এই রকমই পরিস্থিতি তৈরি হয়ে আছে। হেরেও ইস্তফা দিতে নারাজ মমতা। কি করতে পারবেন রাজ্যপাল? কি বলছে আইন? এমনিতেই মুখ্যমন্ত্রীর পদে নিয়োগ বা বরখাস্ত করার সম্পূর্ণ অধিকার রাজ্যপালের হাতে। ফলে রাজ্যপাল যদি চান মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিতে পারেন 1 সেকেন্ডে। এদিকে নির্বাচন কমিশন রাজ্য বিধানসভা নির্বাচনের যে ফলাফল ঘোষণা করেছে তাতে স্পষ্ট তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে। রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ পরাজিত হয়েছেন ভবানীপুর থেকে, কিন্তু তৃণমূল সুপ্রিমো সেই পরাজয় মানতে একেবারেই নারাজ। এমনকি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলে দিচ্ছেন, আমরা তো হারিনি, তাহলে আমি কেন ইস্তফা দেব? এখন প্রশ্ন হলো, মমতা যদি ইস্তফা দিতে না চান তাহলে রাজ্যের প্রশাসন কোন পথে এগোবে? নতুন সরকার গঠনই বা কিভাবে হবে? এমনিতেই রাজ্য বিধানসভার মেয়াদ 7ই মে পর্যন্ত, তাই নিয়ম অনুযায়ী 7ই মের পর মুখ্যমন্ত্রী পদে থাকার কথা নয় মমতার। এখন যদি তিনি ইস্তফা দিতে না চান তাহলে তার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল। এমনিতেই মুখ্যমন্ত্রী পদে নিয়োগ বা বরখাস্ত করার সম্পূর্ণ অধিকার রাজ্যপালের হাতে। ফলে রাজ্যপাল যদি চান মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এক্ষুনি সরিয়ে দিতে পারেন। তাতে তৃণমূল নেত্রী ইস্তফা দিতে না চাইলেও রাজ্যপাল তাকে বরখাস্ত করতে পারেন। স্রেফ রাজভবন থেকে একটি অধ্যাদেশ জারি করেই সরকারকে বরখাস্ত করে দিতে পারেন তিনি। অবশ্য রাজ্যপাল চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বরখাস্ত না করে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নির্দেশ দিতে পারেন। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে মুখ্যমন্ত্রীকে এমনি পদ ছাড়তে হবে। সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এদিকে গণনা কেন্দ্রে ধাক্কাধাক্কি মারধর, রিপোর্ট দিয়ে মমতার অভিযোগ করালো নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রে অর্থাৎ সাকাওয়াতে তার মারধরের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার কোনো অনিয়ম হয়নি, সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়ম মেনেই গণনা এবং ফল প্রকাশ হয়েছে। এ নিয়ে ভবানীপুরে তৃণমূল প্রার্থী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা দক্ষিণের ডিইও এ বিষয়ে রিপোর্টও পর্যন্ত দিয়েছেন। তাতে আরও অভিযোগ, গণনা কেন্দ্রের সিসিটিভি বন্ধ, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া সহ যে একাধিক অভিযোগ মমতা তুলেছে সেসব তার মন গড়া বলে দাবি করেছেন ডিইও। তার রিপোর্টে উল্লেখ করে কমিশন দাবি করল যা হয়েছে সমস্তটাই নিয়ম মেনে হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের ডেকেছেন। পরেই ডিওর রিপোর্ট উল্লেখ করে কমিশন দাবি করল ভবানীপুরের তৃণমূল প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যেবাদী মমতা। গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে, কমিশনের যাবতীয় আইন মেনে হয়েছে। গণনা চলাকালীন গণনা কেন্দ্রে সিসিটিভি একেবারেই বন্ধ হয়নি, গণনা কখনো থমকে যায়নি। ধাক্কাধাক্কি যে অভিযোগ তুলেছেন তা তার কল্পনা প্রসূত। 26-এর ভোটে নিজের গড় ভবানীপুর থেকে 15,000-এর বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত মেনে নিতে পারছেন না মমতা।
সোমবার রাত পর্যন্ত টানটান লড়াই হয়েছে। গণনা কেন্দ্রে নিজে ছিলেন তৃণমূল নেত্রী, সেখান থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। বারবার কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার নিয়ে সরব হয়েছেন। এদিকে মঙ্গলে মুখোমুখি হয়ে তিনি বললেন, কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. সংবাদ মাধ্যম দেখাতে শুরু করলে বিজেপি জিতছে। 3-4 রাউন্ডের পর থেকেই আমাদের ছেলেদের ওপর অত্যাচার শুরু করলো, মেরেছে, মেয়েদেরও ছাড়েনি, 17C ফর্ম কেড়ে নিয়েছে। তার আরও অভিযোগ, আমি ভেতরে ঢুকলে আমার পেটে লাথি মেরেছে। এমনই মারাত্মক অভিযোগ। একজন মানুষ হিসাবে আমায় যা অপমান করলো তাতে বুঝলাম কর্মীদের সঙ্গে কি করেছে। তার সাংবাদিক বৈঠকের পরেই একেবারে নির্বাচন কমিশন জলের মতো পরিষ্কার করে দিল অ্যাকচুয়ালি সোমবার দিন কি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা তা আরও একবার প্রমাণ করে দিল। সেই যেভাবে অভিযোগ তোলা হয়েছিল যে ভোট দিতে গিয়ে একজন বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সিআরপিএফ, সেটা প্রমাণ করে দিয়েছিল। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছে সেটাও তার কল্পনাপ্রসূত। এটা ব্যাপারটা হলো এই রকম, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মার খাচ্ছেন, পার্টি অফিস ভাঙচুর করছে। প্রশাসন এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার কে সামলাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন। কারণ যে ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে তা আটকে ওঠার মতোই। তাই অবিলম্বে একটা সরকার গঠন করার প্রয়োজন রয়েছে। এক্ষুনি সরকারের হস্তক্ষেপ প্রয়োজনের দরকার। তা না হলে বাংলা যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে, দফায় দফায় শহরতলি জেলায় বিভিন্ন জায়গায় তৃণমূল বনাম বিজেপির মারামারি, হাতাহাতি, কোথাও লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও লেনিনের মূর্তিতে কালিমা লিপ্ত করা হচ্ছে, কোথাও কলেজ প্রেসিডেন্সির মতো কলেজে সেখানে গিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে। শহর কলকাতায় সবসময় এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে বাস করছে। শুধু শহর বলা ভুল হবে, রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে আছে। তাই বাংলার শান্তির জন্য বাংলার মানুষ চাইছে অবিলম্বে সরকার গঠন করা হোক, এবং সরকার গঠন করে যে সরকারেই আসছেন তাকে অবশ্যই স্বাগত জানিয়ে আগামী বছরগুলোতে যাতে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটাই চাইছেন মানুষ। তাই অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তিনি ইস্তফা দিয়ে দিন। ইস্তফা যদি না দেন তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু বিচার ব্যবস্থা বলছেন এখানে সংবিধানের রাজ্যপালের সর্বোচ্চ ক্ষমতা যেমন রয়েছে 146 146 নম্বর ধারা যেমন রাজ্যপালের রয়েছে, তেমনই রয়েছে সুপ্রিম কোর্টের 142 নম্বর ধারা। এই ধারা তারা ব্রহ্মাস্ত্রের মতো কাজে লাগাতে পারে। অর্থাৎ এমন একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হয় যেখানে সুপ্রিম কোর্ট এই 142 যেমন তারা জারি করে নিজেদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তেমনই রাজ্যপাল চাইলে 146-এ তারা সেই ক্ষমতা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে রাজ্যপাল অবশ্যই রাষ্ট্রপতির সহযোগিতা নিতে পারেন এবং অবশ্যই রাজ্যপালের সুপারিশে, কারণ যেখানে এই মুহূর্তে সাংবিধানিক সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সাংবিধানিক সংকট থেকে কিভাবে বাংলাকে পরিত্রাণ দেওয়া যায় ইতিমধ্যেই রাজ্যপাল তার নিশ্চয়ই আইনি পরামর্শ তিনি নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অলরেডি আইনি পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টে তিনি প্রস্তুতি নিচ্ছেন যে তার দলকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিয়েছে, কিন্তু এটা মেনে নিতে পারছেন না। বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়েছে, কোথাও কোথাও কারচুপির অভিযোগ আনা হয়েছে,
কিন্তু সর্বত্র অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বাংলায়। গত 3-4 দশক কেন, গত 5 দশকের ইতিহাস যদি ঘাটা যায়, বাংলার রাজনীতিতে 26-এর মতন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন বাংলার মানুষ এর আগে কখনো দেখেনি। তাই বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যখন বুঝে গেলেন যে বাংলা থেকে তাদের এবার পাততাড়ি গোটাতে হবে, তিনি বিকেল বিকেল গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ইস্তফা দিয়ে এসেছিলেন। তিনি যত দ্রুত ইস্তফা দিয়েছিলেন, প্রশাসন ততটা সক্রিয় হয়েছে, সরকার তত তাড়াতাড়ি গঠন হয়েছে এবং সরকার তারা পুরো সিস্টেমটাকে নিজেদের হাতে নিয়ে বাংলায় যাতে শান্তি বিরাজ করে সেই প্রক্রিয়া নিয়েছিল। যদিও তৃণমূল ক্ষমতায় আসার পর সেদিন মানুষ কিন্তু ভুলে যায়নি, সেদিন অশান্ত বাংলা হয়েছিল, তাই তো পোস্ট পোল ভাইলেন্স এই শব্দটা অনেকের মুখে একেবারে বসে গিয়েছিল, অর্থাৎ আমরা যাকে বলি নির্বাচনী পরবর্তী হিংসা। নির্বাচনী পরবর্তী হিংসা, যে নির্বাচনী পরবর্তী হিংসা 2021-এ শোনা গিয়েছিল, 2026-এও কিন্তু সেই পোস্ট পোল ভাইলেন্স আবারও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। অলরেডি তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে যেভাবে হাতাহাতি হচ্ছে, তাতে করে আবারও কিন্তু অশান্ত হতে পারে বাংলা। তাই অশান্ত হওয়ার আগে অবশ্যই আমাদের অনুরোধ থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যত দ্রুত ইস্তফা দেবেন তত তাড়াতাড়ি নতুন সরকার গঠন হবে এবং নতুন সরকার তারা আইনের শাসন কায়েম করবে এবং যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তাই আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বিগত সময় ধরে আমরা যেভাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি, আগামী দিনেও বাংলার শান্তির জন্য বাংলার পক্ষে আমরা বারবার প্রশ্ন তুলব এবং অবশ্যই বাংলার উন্নয়নের স্বার্থে আমরা সবসময় এগিয়ে যাব।